নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন সাহিত্যিক নরেশচন্দ্র সেনগুপ্ত রচিত রবিন মাস্টার, আজের তৃতীয় ও শেষ পর্ব। হো হো করে হেডমাস্টার এমনভাবে হেসে উঠলেন যাতে ভারী অপমান বোধ হল রবিন মাস্টারের। হাসি থামলে হেডমাস্টার বললেন, তাই নাকি? তা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, তা নিয়োগপত্র আছে আপনার কাছে? নিয়োগপত্র? নিয়োগপত্র আবার কিসের? আপনি মুখে বলে দিয়েছেন। হেডমাস্টার আবার উগ্রস্বরে বললেন, আমি বলেছি ননসেন্স। আপনি পাগল বলে তো আমি পাগল হইনি যে আপনাকে এই ভার দিতে যাব। ক্রোধে রবিনের সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগল। শান্ত হলে সে বললে, মিথ্যে বলছি আমি? আপনি নিযুক্ত করেননি আমাকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আর তাই বলে আমার কাছে মাইনে বৃদ্ধি মাপ দিতে চিঠি লিখিয়ে নেননি? মাইনের সম্বন্ধে আপনি যে চিঠি দিয়েছেন তার কপি তো এখানেই আছে, দেখুন। এতে আপনি যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এমন কোনো কথা আছে কি? আর কথা কইতে রবিনের ঘৃণা বোধ হলো। সে বললে, বেশ, তবে তাই। বুক তার ফেটে যেতে লাগলো লজ্জায়, অপমানে, ঘৃণায়। হেডমাস্টার রবিনকে স্তোক দিয়ে চিঠিখানা আদায় করেছিলেন, আর তার পরদিনই লোক পাঠিয়ে তার দেওয়া বইগুলো আনিয়ে নিয়েছিলেন, এবং কমিটির পক্ষ থেকে রবিনবাবুকে শুধু তার চিঠি আর বইয়ের জন্য ধন্যবাদ দিয়ে পত্র লিখেছিলেন। রবিন মাস্টারের চিঠিখানা ইন্সপেক্টর অফিসে পাঠানো হয়েছিল, কাজও হয়েছিল তাতে। সে চিঠি পাবার পর ইন্সপেক্টর একবার স্কুল দেখে গিয়ে সরকারি সাহায্যের টাকা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তারপর 6 মাস চলে গেছে। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নিয়োগের কথা এবং স্কুলের শিক্ষা পরিদর্শনের ভার দেবার কথা হেডমাস্টার বলেছিলেন শুধু ওই চিঠিখানা আদায় করবার জন্যে। তারপর সে সম্বন্ধে আর কোনো কথাই ওঠেনি। কমিটিতেও সে কথা উল্লেখ করবার কোনো দরকার হয়নি। রবিন মাস্টার স্বপ্নেও ভাবতে পারেনি যে এ কথা আবার উল্টাতে পারে। আর কোনো একটা পাকা লেখাপড়ার যে দরকার তাও সে বিবেচনা করেনি। হেডমাস্টারের কথায় নির্ভর করে সে ধরে নিয়েছিল সে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়ে গেছে। ভদ্রলোক MA পাস, সে যে এমন নির্জলা মিথ্যে বলতে পারে রবিন মাস্টার ভাবতেও পারত না। এতক্ষণে সে বুঝতে পারল যে ওই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারির কথাটা মিথ্যা ভাঁওতা। শুধু তাকে বঞ্চনা করে সে ওই চিঠি আদায় করে নিয়েছে। ওহ, এত বড় ছোট লোক, জোচ্চোর ওই লোকটা! ছি! ঘৃণায় ক্রোধে তার অন্তর ভরে গেল। গটগট করে বাড়ি চলে গেল স্কুল ছুটি হবার আগেই। কোনোদিন সে কারো অনিষ্ট চিন্তা করেনি। অপমানে নিজের মনকে পীড়া দেওয়া ছাড়া কোনোদিন আর কিছুই তার হয়নি। কিন্তু আজ আর সইল না। রক্ত ফুটতে লাগলো টকবক করে। এর একটা প্রতিকার করতেই হবে। ভাবলে ব্ল্যাক সাহেবকে একখানা চিঠি লিখবে, কিন্তু লিখতে তার দারুণ লজ্জা বোধ হলো। ব্ল্যাক সাহেব তার এত বড় হিতৈষী যে এ প্রদেশ ছেড়ে গিয়েও তার জন্য এতখানি করেছিল, সে সুযোগ সে এমনি বোকামি করে হারিয়েছে। এই কথাটা ব্ল্যাক সাহেবকে জানাতে সে লজ্জায় যেন মরে গেল। তাই তার আর চিঠি লেখা হলো না। এরপর সে ভাবতে লাগলো, দোষ তো কারো নয়, দোষ তার নিজেরই। সে নিজে এত বড় বেকুব কেন হলো যে হেডমাস্টারের দুটো মুখের কথায় নিজের স্বার্থ এমনি করে ছেড়ে দিতে গেল? এ ডাহা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। মূর্খেরা এমনি শাস্তি চিরদিন পেয়ে এসেছে, পাবেও চিরদিন। এ আর নতুন কথা কি? তার সমস্ত জীবনটা আলোচনা করে সে এখন দেখতে পেলে পদে পদে তার মূর্খতা। অদৃষ্টকে এতদিন নিন্দা করে এসেছে সে, অনুযোগ করেছে অদৃষ্টের এই নির্মম নির্যাতনের বিরুদ্ধে। কিন্তু ভেবে দেখলে অদৃষ্ট তো তার হাতের গোড়ায় এনে দিয়েছিল অনেক সুযোগ। বুদ্ধির ভুলে সে সুযোগ সে হারিয়েছে। জীবনে একটি বস্তুকে সে কোনোদিন ভাবেনি, কোনোদিন তার কর্মতালিকায় তাকে স্থান দেয়নি। সে স্বার্থ। এখন যা সে করেছে বা সংকল্প করেছে তাতে তার মনের ইচ্ছা চিরদিনই থেকেছে সমাজের উপকার করা।
পৃথিবীর দিকে সে আজ নতুন চোখ দিয়ে চেয়ে দেখলে পৃথিবীতে তার মতো লোকের বড় হবার কোনো সুযোগ নেই। এতদিন সে দার্শনিকদের শ্রদ্ধা করে এসেছে। তাদের মত এই যে সমাজের উন্নতি ও শ্রীবৃদ্ধি নিছক মানুষের ব্যক্তিগত স্বার্থবুদ্ধি দিয়ে হয় না। সে স্বার্থবুদ্ধিকে সমাজের মঙ্গল দিয়ে নিয়ন্ত্রিত করে নিতে হয়। আজ তার মনে হলো সে সব ভুল। সে তার নিজের ছোট্ট দুনিয়ার চারিদিকে চেয়ে দেখলে জীবনে সফলতা লাভ করেছে কারা? যারা স্বার্থ ছাড়া অন্য চিন্তা মনে স্থান দেয়নি কোনো দিন। আর সমাজের কল্যাণ পরিমাণ হিসাব করলে দেখা যাবে হয়তো তারাই করে উঠতে পেরেছে বেশি। তার গায়ের মঙ্গলের জন্য সে ভেবেছে সবচেয়ে বেশি। তার মাথায় এসেছে রাশি রাশি সংকল্প, যার সিকি পরিমাণ কাজে পরিণত হলে গ্রামের চেহারা ফিরে যেত। কিন্তু সে শুধু ভেবেই গেছে আর ছটপটিয়ে মরেছে। কিন্তু যারা শুধু স্বার্থের কথা ভেবেছে তারা যতখানি উপকার করেছে তাও করবার সাধ্য হয়নি রবিনের। সতীশ চৌধুরী একটা চমৎকার পুকুর কাটিয়েছে তার বাগানের শোভা আর জলসেচের জন্যে, কিন্তু গায়ের লোক আজ তার জল খেয়ে বাঁচছে। আগে চৈত্র বৈশাখে জলের জন্য হাহাকার লেগে যেত। ভুবনবাবু করলেন প্রায়শ্চিত্ত। নিজের আধ্যাত্মিক স্বার্থের জন্য তুলাদান হলো। গ্রামের অনেক গরিব দুঃখী তাতে বেঁচে গেল। রবিনের ছাত্র ইয়াসিন স্বার্থপরের শিরোমণি। কেবল ধাপ্পা দিয়ে মুসলমান চাষিদের মাথায় হাত বুলিয়ে টাকা রোজগার করা তার ব্যবসা। সেও নিজের লাভের চেষ্টায় করলে এক মক্তব। অনেক চাষির ছেলে তাতে তবু সেই ধর্মের গন্ধে পড়তে যাচ্ছে, যা হয়তো তারা করতই না এছাড়া। আর রবিন শুধু তার বড় বড় আইডিয়া নিয়ে ধরফড়ানি ছাড়া কী বা করেছে কার? রাশি রাশি বই পড়েছে সে, কার কি উপকার হয়েছে তাতে? অনেক শুভ ইচ্ছা আছে তার, দরিদ্রের মনোরথ সেই সব মনের ভেতরেই মিলিয়ে গেছে। কোনো উপকারই কারো হয়নি তাতে। করেছে সে স্কুল, তাও সবাই প্রায় ভুলে গেছে সে কথা, কেবল সে ভোলেনি। কিন্তু তাই বা সে করেছে কতটুকু? আর সেই স্কুল যেমনভাবে চলছে তাতে উপকার হচ্ছে কি অপকার হচ্ছে কে জানে। যদি এই স্কুল আর এমনি সব বাজে স্কুল না গজাতো তবে হয়তো এই ছেলেগুলো অন্য কোথাও ভালো স্কুলে লেখাপড়া শিখত, মানুষ হতো। এইসব সস্তা দোকানদারির স্কুল করে সত্যি সত্যি ভালো স্কুল হওয়া বা চলা অসম্ভব হয়েছে। ভুল ভুল সব। সারা জীবনটাই তার ভুলের ভেতর দিয়ে কেটে গেছে। এখন আর সে ভুল শোধরাবার উপায় নেই। 52 বছর বয়স তার, আর কটা দিনই বা আছে। এর ভেতর কী বা সে করতে পারবে? আর করবার শক্তিই বা কোথায়? না শরীরে না মনে আছে তার সেই যৌবনের শক্তি, যা নিয়ে হাজার বাধা অতিক্রম করে সে এই স্কুল প্রতিষ্ঠা করেছিল। কিন্তু সবচেয়ে বড় কথাটা এই যে তার মনে সেই উৎসাহের নিঃশ্বাসটুকু আর নেই, যাতে বাহুতে শক্তি হয়, মনে উদ্দীপনা আসে, অসাধ্য সাধনীয় হয়ে ওঠে। হতাশ হয়ে রবিন মাস্টার শুয়ে পড়ল তার বইয়ের পাঁজার ভেতর। শুয়ে শুয়ে তার মনে হলো এইসব বই সে পড়েছে, তন্ন তন্ন করে পড়েছে, ঠাস বোঝাই করেছে এর সব বিদ্যা তার মাথায়। কি লাভ হয়েছে তাতে? কার কি উপকার হয়েছে? তার নিজেরও হয়নি। কেননা যতই সে পণ্ডিত হয়ে থাক, সেই BFL ছাপ দিয়েই রয়ে গেল তার সংসারের পরিচয়। আর বাইরের লোক, তাদের কাছে এই বিদ্যে পৌঁছবার সুযোগই তো হলো না কোনো দিন। সে শুধু পড়িয়ে গেল সেই ছাপমারা ছক্কাটা হিস্ট্রি হাইজিন। 2 দিন বাদে হোক 10 দিন বাদে হোক তার এত কষ্টের অর্জিত এই বিদ্যা ধোঁয়া হয়ে উড়ে যাবে তার চিতা থেকে। এমন নয় যে তার ছেলে এই বিদ্যা বাঁচিয়ে রাখবে, সে আশা তার নেই, আর সে ইচ্ছাও তার নেই। সে চায় না যে তার ছেলেদের কেউ তার মতো এমনই নিরর্থক বিদ্যার বোঝা মাথায় বয়ে তারই মতো অপদার্থ হয়ে দুঃখের জীবন কাটায়। বরং রনু যা করতে চায়, চাষবাস, তাই তারা করুক, সেও ভালো। আগুনে পুড়ে ছাই হয়ে যাবে তার বিদ্যা, যেমন আগুনে পুড়ে ছাই হবে এই মুহূর্তে এই বইয়ের পাঁজা, যদি দেশলাই জ্বালিয়ে সে এর ভেতর ফেলে দেয়। দেশলাই জ্বালার কথাটা মনে হতেই তার চোখ বসে গেল বইয়ের ওপর। একটা উগ্র আকাঙ্ক্ষা হলো দেশলাইটা জেলে একবার বইয়ের মধ্যে ফেলে দিতে। দাউ দাউ করে জ্বলে উঠবে সবগুলো বই, জ্বলে উঠবে তার এই সাধনার গৃহ।
আর সঙ্গে সঙ্গে ছাই হয়ে যাবে সে নিজে, তার সব অনাবশ্যক বিদ্যে নিয়ে। কেন যাবে না? উঠল সে, তুলে নিলে দেশলাই, জ্বাললে একটা কাঠি, ফেলে দিলে বাইরে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কাঠি জ্বালতেই লাগলো সে, আর ফেলে দিতে লাগলো সম্পূর্ণ অন্যমনস্কভাবে। আর ভাবতে লাগলো, সে যখন এমনি করে তার বইগুলো নিয়ে পুড়ে মরবে, তখন গাঁয়ের লোক কি বলবে? কেউ একবারও আহা বলবে কি? বয়ে গেছে তাদের, কার কি লোকসান হবে যে তারা ভাববে তার কথা? নিস্তারিণী ছেলেরা দুঃখ পাবে তারা, কিন্তু সে বেশি কিছু নয়। ছেলের জন্যে বাপ যত ভাবে, যত তার দরদ, বাপের জন্যে ছেলের তা হয় না। দুদিন যেতেই সয়ে যাবে সব। তার মনে হলো, কত লোকের বাপ মরেছে, ঘটা করে শ্রাদ্ধ করে ছেলেরা দুদিন না যেতে যেতেই ফুর্তি করতে লেগে যায়। ভুবনবাবু যদি আজ মারা যান, যোগেশ তো কাল নাচতে থাকবে। তাছাড়া সে বেঁচে থেকে তার ছেলেদের কী বা করতে পারছে, যাতে তারা তার অভাব মনে করবে বা ক্ষতিবোধ করবে? কিচ্ছু না। কারো প্রাণে লাগবে না সে মরলে, কেবল একজন ছাড়া, সে তড়িৎ। তার জীবনের দুঃখের পরিচয় পেয়ে এই বিশাল জগতের ভেতর একমাত্র তড়িৎই কেঁদেছিল, আত্মহারা হয়ে কেঁদেছিল। যদি সে শুনতে পায় যে রবিন এমনি করে পুড়ে মরেছে, বড় দুঃখ পাবে। তারপর সে যখন আবার নতুন করে তার জীবনের কথা ভাবলে, তখন তার মনে হলো, এতে হতাশ হবার কোনো হেতু নেই। এখনও তো আছে কিছুদিন তার কাজ করবার। হয়তো আরও 10 বছর কি 20 বছর সে বাঁচবে। এর ভেতর কত কাজই তো সে করতে পারে। এই গ্রামখানেই তো বিশ্ব নয়, নাইবা হলো তার আদর এখানে। বাইরে আছে সুধী সমাজ, সেখানে সে সমাদর পাবেই। তার মনে হলো তড়িৎ ও তার স্বামীর কথা। পণ্ডিত তারা, তাদের কাছে তার বিদ্যার সমাদর হয়েছে। তড়িৎ না হয় ভালোবাসে বলে তাকে এত আদর করেছে, কিন্তু তার স্বামী আর ব্ল্যাক সাহেব, তারা তো কেউ নয় তার, তবু তারা তার পাণ্ডিত্যের সমাদর করেছে। একবার যদি রবিন তার এই গ্রামের গণ্ডি ছাড়িয়ে বাইরে সুধী সমাজে তার বিদ্যার পরিচয় দিতে পারে, তবে তার জীবন বা বিদ্যা অসার্থক হবে না। তাই সে স্থির করলে, থাক পড়ে তার গ্রাম, তাকে তোলা থাক তার গ্রামের হিত চিন্তা। বিশ্বের সেবায় সে নিযুক্ত করবে তার বিদ্যা। এতদিন পড়ে পড়ে ভেবে চিনতে যে বিদ্যা সে সংগ্রহ করেছে, তা সে একখানা বই লিখে চিরকালের জন্য রেখে যাবে। সে মরে যাবে, কিন্তু তখনও সে বই থাকবে। তার ভেতর দিয়ে তার এতদিনের সমস্ত সাধনা সার্থক হবে হয়তো কোন সুদূর ভবিষ্যতে। এই সিদ্ধান্ত করে সে তখনই টেনে নিলে তার নোট লেখার একখানা খাতা। তার অর্ধেক পাতা তখনও সাদা ছিল। সেই পাতাগুলো বের করে সে লিখে যেতে লাগলো তার কল্পিত মহাগ্রন্থের বিষয়ের একটা সংক্ষিপ্ত সার। ভেবেচিন্তে খাতার ওপর সে বইখানার নাম লিখলে, বঙ্গদেশের অর্থনীতির সমাজতান্ত্রিক পুনঃসংস্কার। তার পরিচ্ছেদগুলি সে মোটামুটি ভাগ করলে। তারপর 2 মাস খেটে সে প্রত্যেক পরিচ্ছেদের বিষয়বস্তুর মোটামুটি সংক্ষিপ্ত বিবরণ লিখে নিল। রবিন মাস্টার ভুবনবাবুর ব্যারামের খবর পেয়ে বেরিয়ে এসেছে তার পাঠাগার থেকে। যোগেশের ঘরে ঢুকে সে হাসির কলরল শুনতে পেল। আর বলবেন না। হেডমাস্টারের সঙ্গে বসে যোগেশ হাসি মশকরা করছে। অবাক হয়ে সে জিজ্ঞাসা করলে, এই কর্তা কেমন আছেন যোগেশ? ওই একই রকম, জ্বর লেগেই আছে, আর বেশিরভাগ সময় ঘুমের ঘোরে থাকেন। তার মাঝখানে যোগেশের এই অট্টহাস্য। রবিন মাস্টার বসে পড়ল, মনে মনে হাসলে। ভাবলে, না হবে কেন, এই তো হচ্ছে দুনিয়ায় দিন রাত। কোঁচা দিয়ে কপালের ঘাম মুছে সে আবার জিজ্ঞেস করলে, এই কদিন ধরে এমন চলছে? 10 দিন হলো অসুখ হয়েছে, এমনভাবে চলছে আজ 3 দিন। আজ 10 দিন ভুবনবাবু শয্যাগত। গ্রামের ডাক্তার কবিরাজ অনবরত হাজির আছে। সবাই আশঙ্কা করছে এবার বুঝি তার আর রক্ষা নেই। ব্যস্ত হয়ে রবিন বললে,
এই বাইরে থেকে একজন বড় ডাক্তার এনে দেখাও না। হ্যাঁ, সে কথা বলেছিলাম ওকে, কিন্তু উনি কিছুতেই আনতে দেবেন না, বলেন মিথ্যে টাকা খরচ। উত্তেজিতভাবে রবিন বললে, হ্যাঁ উনি বলতে পারেন সে কথা, কিন্তু তোমার তা শোনা উচিত নয়। বলে কিছুক্ষণ গুম হয়ে বসে রইল। শেষে ফিক করে হেসে বললে, তা ঠিক করেছ, বিষয়টা। বলে সে উঠে চলে গেল। কথাটা শুনে যোগেশের ভারী রাগ হলো। রবিন মাস্টারের কথার অর্থ সে ঠিকই বুঝলে। তাড়াতাড়ি বিষয়ের মালিক হবার জন্যে যোগেশ বাপের চিকিৎসার সুব্যবস্থা করছে না, এই ইঙ্গিত করে গেল রবিন মাস্টার। সে গুম হয়ে মুখ লাল করে বসে রইল। রবিন মাস্টার চলে যেতেই হেডমাস্টার হেসে বললে, একেবারে পাগল হয়ে গেছে, ক্ষণে রাগ ক্ষণে হাসি। ঘটে যদি এক ফোঁটা বুদ্ধি অবশিষ্ট থাকতো, তবে কি ও হাসে কথায় আর এই সময়? তিনি নিজে যে কেবলই হাসছেন সেই থেকে সেটা তার মাথায় এলো না। যোগেশ কথাটা শুনে একটু হাসল। বিচলিতভাবে বিদায় নিয়ে সে ভেতরে চলে গেল। তার একটু পরেই লোক গেল শহরের বড় ডাক্তারকে টেলিগ্রাম করতে। দুদিন বাদে ভুবনবাবু মারা গেলেন। রবিন মাস্টারের লেখাপড়া বন্ধ রইল। বারবার সে ব্যস্ত হয়ে জমিদার বাড়ি ছুটোছুটি করতে লাগল। যোগেশ তাকে দেখতে পেলেই হয় পাশ কাটিয়ে যায়, না হয় মাথা নিচু করে চোখের জল ফেলে। ভুবনবাবুর সব দেহ খুব ঘটা করে সাজিয়ে সংকীর্তন করতে করতে সবাই শ্মশানে গেল। রবিন মাস্টার রাস্তার একপাশে দাঁড়িয়ে শবযাত্রা দেখতে দেখতে একবার হঠাৎ এমন হেসে উঠল যে যারা তার হাসি দেখল তারা অনেকে চটে গেল, কিন্তু যোগেশ যেন মরে গেল লজ্জায়। রবিন মাস্টার ভাবছিল পয়সা খরচের ভয়ে চিকিৎসা হলো না ভুবনবাবুর, আর তাকে সৎকার করবার জন্য আড়ম্বর কত। ভাবছিল কি বোকামি মানুষের। মরাটা শুধু যে সে মরাই, ইটকাঠের সামিল, তবু তাকে নিয়ে কি আড়ম্বর। ভাবছিল চোখ বুঝলেই যেখানে সব শেষ, সেখানে মানুষ জীবন ভরে এত ছটপটায় কেন, মারামারি কাটাকাটি করে কেন, দুটো টাকার জন্য ছেলে বাপের মৃত্যু কামনা কেন করে। বিষম বুজরুকি এ দুনিয়া, ভাবতে হাসি পায়। মনটা এইসব চিন্তায় এত ভরে গিয়েছিল তার যে সে এর সবটাই নিজের মনের ভেতর আটকে রাখতে পারল না। একজন বলছিল, ভুবনবাবু অত বড় লোক, তাকে শ্মশানে নিয়ে যাবে এমনি না হলে কি মানায়? রবিন মাস্টার বললে, কে ভুবনবাবু? ওই মরাটা? খেপেছ? ও দাবা খেলতে পারে? সে লোকটা অবাক হয়ে রবিন মাস্টারের দিকে চাইলে, কিন্তু কিছু বললে না। ভাবলে পাগলও, ওর কথা কে শোনে। রবিন বললে, আচ্ছা আমি যদি বলি তোমায় এর চেয়ে 10 গুণ ঘটা করে নিয়ে পোড়াবো, তবে তুমি মরতে রাজি আছো? লোকটা সরে দাঁড়ালো। সে ভাবলে ভুবনবাবুর শোকে রবিন মাস্টারের বুদ্ধিশুদ্ধি যা ছিল তাও গেছে। ওর কাছে থাকা নিরাপদ নয়। চাই কি এক্ষুনি হয়তো তাকে মেরে খাটিয়ায় চড়িয়ে দিয়ে সমারোহ করে ঘাটে নিয়ে যেতে চাইবে। নায়েব মশাইকে ডেকে সে জিজ্ঞেস করলে, ভুবনবাবুর সৎকার থেকে শ্রাদ্ধ পর্যন্ত খরচের বরাদ্দ হয়েছে কত? সদর নায়েব বললে, এই বরাদ্দ কিছুই হয়নি, কিন্তু খরচ হবে হয়তো 1010 টাকা। রবিন মনে মনে হিসাব করে বললে, জোর 1000 টাকা খরচ করলে চিকিৎসা হতো, কিন্তু হ্যাঁ ওই বিষয়টা। সদর নায়েব কিছুক্ষণ হাঁ করে তার দিকে তাকিয়ে থেকে সরে দাঁড়ালো। ভাবলে সে পাগলা মাস্টার একদম খেপে গেছে। কয়েকদিন পরে ভুবনবাবুর বাক্স প্যাঁটরা ঘাঁটতে ঘাঁটতে যোগেশ এক উইল দেখে চমকে উঠল। কাউকে কিছু না বলে সে উইলখানা নিয়ে নিজের ঘরে বসে পড়লে। যোগেশরা 3 ভাই। যোগেশ শুধু সাবালক, আর 2টি নাবালক। তার মা অনেক দিন গত হয়েছেন, বোনেদের বিয়ে হয়ে গেছে। উইলে ভুবনবাবু যোগেশকে দিয়ে গেছেন সম্পত্তির 8 আনা, আর 2 ভাইকে দিয়ে গেছেন 4 আনা 4 আনা করে।
শুধু এইটুকু থাকলে যোগেশ আনন্দে নাচত, কিন্তু উইলে আরও যে কথা ছিল তাতে সে ভড়কে গেল। উইলে ভুবনবাবু বিধান করেছেন যে তাঁর ঠাকুরের যে দেবোত্তর সম্পত্তি তিনি করেছেন তার উপসত্ত্ব থেকে বছরে 500 টাকা গ্রামবাসীর শিক্ষা ও অন্যান্য হিত সাধনের জন্য খরচ হবে। সে টাকাটা প্রতি বছর আশ্বিন মাসে রবিন মাস্টারকে দিতে হবে। তিনি তাঁর ইচ্ছামতো এইসবের মধ্যে যে কোনো হিতকর কার্যে খরচ করতে পারবেন। এর চেয়েও মারাত্মক কথা এই যে উইলের একমাত্র এক্সিকিউটর করা হয়েছে রবিন মাস্টারকে। সবকটি ছেলে সাবালক না হওয়া পর্যন্ত উইল অনুসারে কাজ করবে সে। উইলখানা রেজিস্ট্রি করা হয়নি। ভুবনবাবু এটা করেছিলেন 10-12 বছর আগে। এর সাক্ষীর ভেতর রাধানাথবাবু আছেন বিদেশে, আর 2জন সাক্ষী মারা গেছেন, আর কেউ এর খোঁজ জানেন না। সুতরাং এটা চাপা দেওয়া সম্ভব। কিন্তু ওই যে 8 আনা সম্পত্তি যোগেশের, তাহলে সেটা হয়ে যায় 5 আনা 6 গণ্ডা 2 কড়া 2 ক্রান্তি। বিষম ফাঁপড়ে পড়ে গেল যোগেশ। কি করবে কিছুই ভেবে উঠতে পারল না। কারো সঙ্গে পরামর্শ করতেও তার সাহস হলো না। চুপচাপ সে উইলখানা সিন্ধুকে বন্ধ করে রেখে দিলে। তারপর শ্রাদ্ধ শান্তি সব হয়ে গেলে পিতার অস্থি গঙ্গায় দেবার উপলক্ষ করে যোগেশ গেল কলকাতায়। সেখানে খুব বড় একজন উকিলের সঙ্গে পরামর্শ করলে উকিলবাবু তাকে উপদেশ দিলেন উইলখানা থাকুক তোলা, ভাইয়েরা বড় না হওয়া পর্যন্ত সম্পত্তি তো যোগেশের হাতেই থাকবে, সুতরাং সে পর্যন্ত প্রবেট নেবার কোনো দরকার নেই। এর ভেতর রবিন মাস্টার বোধহয় মারা যাবে, তারপর প্রবেট নিলে কোনো হাঙ্গামা থাকবে না। যোগেশ নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে গেল। এরপর একদিন রবিন মাস্টার তাকে হঠাৎ বললে, হ্যাঁ যোগেশ, এই তোমার বাবার কোনো উইল টুইল? যোগেশের বুকটা কেঁপে উঠল। সে শুকনো মুখে বললে, না। রবিন মাস্টার বললে, ভারী আশ্চর্য কিন্তু। যোগেশের বুকের ভেতর দূর দূর করে উঠল। তবে কি রবিন মাস্টার সব জানে? সে কি জানে যে সেই এক্সিকিউটর, আর তাকে 500 টাকা করে দিতে হবে বছরে? তার প্রাণ কেঁপে উঠল। বড় ভয়ে ভয়েই সে দিন কাটাতে লাগল, আর প্রতিদিন রবিনের মৃত্যু কামনা করতে লাগল। অভাগা রবিন মাস্টার, এমনি করেই চিরদিন সৌভাগ্য তার দোরগোড়ায় এসে ফিরে গেছে। ওই 500 টাকা করে যদি সে আজ হাতে পেত, তবে তার জীবনের গতি যেত ফিরে। নতুন উৎসাহে সে লেগে যেত গ্রামের হিত সাধনের চেষ্টায়। তার জীবনের একটা অর্থ হতো। সেটা হলো না। তাই সে প্রাণপণে তার বই লিখতে লাগল। অনেক কাটাকুটি যোগ বিয়োগ করে রবিনের বইয়ের সংক্ষিপ্তসার শেষ হলো। তারপর সে লিখতে আরম্ভ করলে বইখানা। একটা পরিচ্ছেদ শেষ করে ভালোই লাগলো তার। মনে হলো একবার কোনো সমঝদার লোক পেলে তাকে শুনিয়ে নিলে সুবিধা হতো। ব্ল্যাক সাহেব কিংবা তড়িৎ যদি থাকত। দ্বিতীয় পরিচ্ছেদ লেখার সময় একদিন সে একটা তার পেয়ে স্তম্ভিত হয়ে গেল। সুকেশ লিখেছে, তড়িৎ মৃত্যুশয্যায়, রবিনকে একবার দেখতে চায়। তার করে টাকা পাঠিয়ে সুকেশ তাকে অবিলম্বে দিল্লি যেতে বলেছে। আড়ষ্ট হয়ে কিছুক্ষণ বসে রইল রবিন। তারপর তাড়াহুড়ো করে তখনই বেরিয়ে পড়ল দিল্লি যাবে বলে। স্কুলে ছুটি নেবার কথাও তার মনে হলো না। নিস্তারিণীকে জানাবার প্রয়োজনও সে বোধ করল না। উদ্বেগের বোঝা মাথায় নিয়ে এই দীর্ঘ পথ যে কোথা দিয়ে কেমন করে কেটে গেল সে কথা সে খেয়ালই করল না। 4 দিনে সে পৌঁছল দিল্লি। সুকেশের অফিসের এক চাপরাশিট স্টেশন থেকে তাকে বাড়ি নিয়ে গেল। সেখানে পৌঁছতেই সুকেশ নেমে এসে শাস্ত্র নয়নে তাকে অভ্যর্থনা করে নিয়ে গেল একটা ঘরে। সেখানে তড়িৎ চিরনিদ্রায় শুয়েছিল। আজ প্রত্যুষে তার শেষ নিঃশ্বাস পড়ে গেছে। বেত্রাহতবৎ চমকিত হয়ে রবিন চাইলে সুকেশের দিকে। সুকেশ শুধু ইঙ্গিতে জানালে সব শেষ হয়ে গেছে। অনেকক্ষণ পরে সে উঠে সন্তর্পণে পা ফেলে নিঃশব্দে এগিয়ে গেল তড়িতের সেই মৃত্যুশয্যার পাশে। যেন পদশব্দে ঘুম ভেঙে যাবে তড়িতের। একটা নিদারুণ হাহাকারে আর্তনাদ করে উঠল তার চিত্ত। সে হাউ হাউ করে কেঁদে উঠল। সৎকার শেষ করে যখন ফিরে এলো তারা, তখন সুকেশ তার কাছে বললে তড়িতের অসুখের কাহিনী। কয়েক মাস হলো তার অসুখ হয়,
কিছুদিন হলো ডাক্তারেরা আবিষ্কার করলেন যে তার পেটের ভেতর ক্যান্সার হয়েছে। সেই দিন সবাই এর সঙ্গে তড়িত জানল যে মৃত্যু তার নিশ্চয়। শুধু জানল না কেউ কবে সেই মৃত্যু আসবে। সবারই আশা ছিল বিলম্ব আছে। দিল্লিতে থাকতে রবিনের দম ফেটে যেতে লাগল। তড়িতের শত স্মৃতিচিহ্ন তার চারিদিক থেকে তাকে যেন বৃশ্চিকের মতো কামড়াতে লাগল। যে কলেজে তড়িৎ পড়াতো, লাইব্রেরিতে যেখানে বসে সে পড়ত, যেখানে সে বেড়াতে ভালোবাসত, সব সুকেশ তাকে দেখালে। দেখে দেখে রবিনের চোখ জ্বলে যেতে লাগল। দুদিন বাদে সে বললে, আমায় এখন বিদায় দিন সুকেশবাবু। উদাস হতাশ হৃদয়ে রবিন মাস্টার ফিরে এলো। বাড়ি ফিরে সে তার বসবার ঘরে গিয়ে শুয়ে রইল। মনের ভেতর আগুন জ্বলছিল তার। চোখ দুটো মরুভূমির মতো শুকনো জ্বালাময়। রবিন মাস্টার এসে বাইরের ঘরে পড়ে আছে শুনে নিস্তারিণীর পিত্তি জ্বলে গেল। অনেকদিন আগেই সে স্বামীর সঙ্গে বাক্যালাপ বন্ধ করেছিল, কিন্তু এখন সে চুপ করে আর সইতে পারলে না। রবিন মাস্টার যখন দিল্লি যায় তখন নিস্তারিণী ঘুমিয়েছিল, কাজেই কিছুই জানতে পারেনি। পরে শুনতে পেলে যে রবিন তল্পিতল্পা নিয়ে চুপচাপ বেরিয়ে গেছে। তখনই তার চিত্ত অধীর হয়ে গেল ক্রোধে, ক্ষোভে এবং দুশ্চিন্তায়। এরপর সে ছেলেপিলেদের অনর্থক মারধর করতে লাগল। যতীনকে একদিন ঝাঁটা পেটা করলে, আর 3 দিনের ভেতর গ্রামের সবার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে নিলে। রবিন যেদিন গেল সেই দিনই হেডমাস্টার তার বাড়িতে চাপরাশি পাঠিয়েছিলেন রবিনের খোঁজ নিতে। তারপর রোজ খোঁজ নিয়েছেন তিনি। 3 দিন পরে হেডমাস্টার রবিনের নামে একখানা চিঠি পাঠিয়ে জানালেন যে ছুটি না নিয়ে রবিন মাস্টার কামাই করেছেন। তিনি যদি পরের দিন স্কুলে হাজির হয়ে তার অনুপস্থিতির সন্তোষজনক উত্তর দিতে না পারেন তবে তাকে ডিসমিস করা হবে। নিস্তারিণী চিঠিখানা পেয়ে একজনকে ডেকে সেটা পড়ালে। পত্রের মর্ম শুনে একেবারে আগুন হয়ে উঠল সে। প্রথমে বাড়িতে বসে গলা ফাটিয়ে খুব একচোট গালিগালাজ করলে অনুপস্থিত রবিনকে লক্ষ্য করে। তারপর বিকেলে সে মারমূর্তি হয়ে ছুটল হেডমাস্টারের বাড়ি। হেডমাস্টার স্ত্রীর সামনে বসে খাবার খাচ্ছিলেন। নিস্তারিণী এর আগে কখনো হেডমাস্টারের সামনে বেরোয়নি। এবার সে একেবারে ঝড়ের মতো তার সামনে এসে বললে, হ্যাঁ গা হেডমাস্টার বাবু, ভারী যে হেডমাস্টারই চাল চালতে এসেছ। আমার স্বামীকে নাকি ডিসমিস করতে চাও? হেডমাস্টার যে সন্দেশে কামড় দিতে যাচ্ছিলেন সেটা হাতে ধরাই রইল। এই অপ্রত্যাশিত আবির্ভাবের দিকে হাঁ করে কিছুক্ষণ চেয়ে রইলেন তিনি। নিস্তারিণীর প্রশ্নের উত্তরে বিরক্ত হয়ে বললেন, কাল তিনি এসে না পৌঁছলে ডিসমিস করতেই হবে আমাকে, এই যে নিয়ম। এই না বলে না কয়ে একদিন কামাই করলে চাকরি যায় তা জানেন? কাল এসে পৌঁছবে কোত্থেকে? সে হঠাৎ জরুরি তার পেয়ে তক্ষুনি চলে গেছে সেই হাবড়ানা কাশি। কাল এসে পৌঁছবে কোত্থেকে? এ বৃত্তান্ত সম্পূর্ণ তার নিজের উদ্ভাবনী শক্তি উদ্ভূত। সে তারের কথা বিন্দু বিসর্গও জানে না। তা কি করব, না এলে ডিসমিস হবেন। ইস, বড় আমার ডিসমিস করনে আলা রে। তুমি ডিসমিস করবার কে হে? ও স্কুল কার? কে করেছে? 7খানা গাঁয়ের লোক জানে যে ও আমার স্বামীর স্কুল। সেখান থেকে তাকে ডিসমিস করবার তুমি কে গো? কে তুমি? তোমায় এনে চাকরি দিলে কে? তাকে যে বড় ডিসমিস করতে যাচ্ছ? হেডমাস্টার এ কথায় রেগে উত্তর করলেন, ভারী জ্বালাতন করলে দেখছি। আর কথা বলা হলো না তাঁর। কুরুক্ষেত্র লেগে গেল। রবীন্দ্র গৃহিণী লম্ফঝম্প করে চিৎকারে গলা ফাটিয়ে হেডমাস্টারের চতুর্দশ পুরুষ উৎসন্ন করে এমন গালিগালাজ আরম্ভ করলে যে তার কথার বন্যার ভেতর একটি কথা ঢোকায় কার সাধ্য। দেখতে দেখতে অন্দরের উঠোনে পাড়ার লোক জমে গেল। হেডমাস্টার বারবার তার কণ্ঠ মুখর করবার ব্যর্থ প্রয়াস করে হাল ছেড়ে দিলেন। তাঁর অনুভব হলো যে বোধহয় এতে তার অপমান হচ্ছে। তিনি পৃষ্ঠ প্রদর্শন করে একেবারে যোগেশের বৈঠকখানায় গিয়ে হাজির হলেন। নিস্তারিণী সংহার মূর্তিতে এমনি করে কয়েকদিন কাটাবার পর যখন শুনতে পেলে রবিন এসেও বাড়ির ভেতর আসেনি, তখন সে উগ্র মূর্তিতে ছুটে বাইরের ঘরে গিয়ে অবিলম্বে আদেশ করলে এক্ষুনি রবিন হেডমাস্টারের কাছে গিয়ে হাতে পায়ে ধরুক, যাতে তিনি আবার চাকরিতে তাকে বহাল করেন।
রবিন যখন শুনলে হেডমাস্টার তাকে ডিসমিস করে চিঠি দিয়েছেন, তার চাকরি গেছে, তখন সে শুধু নির্লিপ্তভাবে বললে, যাক। যাক মানে? যাক মানে কি? চাকরি না করলে খাবে কি? দুবেলা কার পিণ্ডি গিলবে? রবিন উঠে বসে তার মুখের দিকে চেয়ে শুধু বললে, ওগো, তোরই তার বেঁচে নেই। হঠাৎ অপ্রত্যাশিতভাবে নিদারুণ আঘাত খেয়ে নিস্তারিণী চমকে উঠল, ব্যথিত কণ্ঠে বললে, হ্যাঁ, তরিত নেই? এমন একটা লজ্জায় অভিভূত হয়ে গেল যে সে আর কিছুই বলতে পারলে না, একেবারে স্তব্ধ বিমূঢ় হয়ে গেল। স্বামীর দিকে চেয়ে সে দেখতে পেল কি গভীর বিষাদে আচ্ছন্ন হয়ে আছে তার মুখ। না জেনে শুনে এমনি সময় সে রাগ করে ধেয়ে এসেছিল, কি লজ্জার কথা। খুব অপ্রস্তুত হয়ে মুখখানা ভার করে সে অনেকক্ষণ সেইখানে বসে রইল। তারপর বললে, কি হয়েছিল তার? সংক্ষেপে রবিন বললে, ক্যান্সার। ও বাবা! বলে নিস্তারিণী আবার চুপ করে গেল। তারপর আবার সে বললে, তুমি বুঝি ব্যারামের খবর পেয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলে? হ্যাঁ। গিয়ে দেখতে পেয়েছিলে? রবিন শুধু ঘাড় নাড়ল। নিস্তারিণী বললে, আহা! চোখ দিয়ে গড়িয়ে পড়া জল সে মুছে ফেলল আঁচল দিয়ে। বললে, তা কি আর করবে, ভগবানের মার, এ তো আর মানুষের হাত নয়। চলো এখন ভেতরে চলো, মুখ হাত ধো, কিছু খাও। নিস্তারিণী জোর করে রবিনকে অন্দরে নিয়ে গেল। রবিন স্নানাহার করলে নিস্তারিণী বললে, দেখো, চাকরিটা গেলে বড় কষ্ট হবে, যাবে একবার হেডমাস্টারের কাছে? রবিন বললে, না, আর যাব না, চাকরি করবই না আমি। কিন্তু রবিন মাস্টারের চাকরি সত্যি সত্যি যায়নি। হেডমাস্টার চিঠি দিয়েছিলেন পরের দিন হাজির না হলে তার চাকরি যাবে। পরের দিন রবিন যখন হাজির হলো না, তখন তিনি খুব জোর করে কমিটির কাছে বললেন যে এবারে রবিনকে ডিসমিস করতেই হবে। তার খুবই ভরসা ছিল এবার রবিনের চাকরি না গিয়ে যায় না। কেননা রবিনের প্রধান মুরব্বী ভুবনবাবু, যার জন্য এ পর্যন্ত তাকে তাড়ানো সম্ভব হয়নি, এখন নেই। সতীশ চৌধুরী একটু গোলমাল করতে পারতেন, তিনিও অসুখ হয়ে চেঞ্জে গেছেন, সুতরাং এখন আর রবিন ডিসমিস না হয়ে যায় না। কিন্তু হেডমাস্টার দেখে অবাক হয়ে গেলেন যোগেশ এ প্রস্তাবে এমন তীব্রভাবে আপত্তি করলে যে ভুবনবাবুও তেমন কোনোদিন করেননি। বাকি মেম্বার যে কজন ছিলেন তাদের কারো শক্তি ছিল না যোগেশের মতের বিরুদ্ধে ভোট দেন। হেডমাস্টার ভেবে দিশাই পেলেন না যোগেশ হঠাৎ রবিন মাস্টারের এত বড় ভক্ত হয়ে গেল কি করে। তিনি দেখে শুনে আরও অবাক হয়ে গেলেন যে রবিন মাস্টার এসেছে খবর পেয়েই যোগেশ তার বাড়ি গিয়ে তার খবরাখবর নিয়েছে এবং হেডমাস্টার যে রবিনের অনুপস্থিতিতে তাকে ডিসমিস করবার কথা জানিয়ে চিঠি লিখেছে তার জন্য ক্ষমা প্রার্থনা করে এসেছে। যোগেশকে রবিন মাস্টার বললে, না বাবা, আমি আর কাজ করব না, কাজ করবার শক্তি আমার নেই। যোগেশ কিছুতেই ছাড়ল না। সে বলল, এই আপনার শক্তি না থাকে শুধু স্কুলে গিয়ে বসে থাকবেন, কোনো কাজ করতে হবে না। আপনি বেঁচে থাকতে স্কুল ছাড়তে দেব না আমি কিছুতেই। যোগেশের মনে ভয় হয় যে রবিন মাস্টার হয়তো উইলের কথা সব জানে, যদি সে চটে তবে সে কি করবে কে জানে। তাই তাকে যথাবিধি তোয়াজ করে হাতে রাখা ছাড়া আর উপায় নেই। সুতরাং প্রাণহীন শবের মতো রবিন তার ভাঙা দেহ টেনে স্কুলে যাওয়া আসা করতে লাগল। কয়েকদিন পর সে সুকেশের একখানি চিঠি পেল। সুকেশ লিখেছে যে তড়িতের ড্রয়ারে খুঁজে পাওয়া গেছে রবিনের নামে একখানা চিঠি। সেই চিঠি সুকেশ রবিনকে পাঠিয়েছে। তড়িতের চিঠিখানা পড়তে পড়তে তার দু চোখ জলে ভেসে গেল। অসুখের 8-10 দিন পরে তড়িৎ এই চিঠি লিখেছিল, আর তার স্বামীর নামেও আর একখানা চিঠি লিখে সে তার ড্রয়ারে বন্ধ করে গিয়েছিল। রবিনকে সে লিখেছে, শ্রীচরণেষু, আমার বোধ হয় যাবার ডাক এসেছে। জানি না মৃত্যুর আগে আপনার দেখা পাবো কি না, তাই এই চিঠিখানা লিখে যাচ্ছি।
যেদিন আপনাকে দেখলাম সেই দিন থেকে এই ভেবে নিদারুণ মর্মপীড়া অনুভব করছি। আপনার যে দুঃখ চোখে দেখলাম, কানে শুনলাম, এই জীবনে তার প্রতিকার করবার সাধ্য আমার নেই। তাই আমার মৃত্যুর পর আমি দিয়ে যাচ্ছি আপনাকে যৎকিঞ্চিত। দয়া করে তা গ্রহণ করবেন, নইলে আমার আত্মার শান্তি হবে না। বেশি কিছুই নয়, আমার বই কখানা আর সামান্য কিছু কোম্পানির কাগজ। ইতি সেবিকা তড়িৎ। সুকেশকে যে চিঠি লিখেছিল তড়িৎ, সেটাও সুকেশ তাকে পাঠিয়েছে। তাতে তড়িৎ লিখেছে যে সুকেশ যেন তারা লাইব্রেরি আর 5,000 টাকার কোম্পানির কাগজ রবিনকে দিয়ে দেয়। সুকেশ তার চিঠিতে আরও লিখেছে তড়িতের দেওয়া বইগুলো সে 2-1 দিনের মধ্যেই প্যাক করে পাঠাবে, আর কোম্পানির কাগজগুলো নাম পাল্টে তার কাছে যথাসময়ে পাঠিয়ে দেবে। চিঠিগুলি পড়ে রবিনের 2 গাল বেয়ে দরদর ধারে বয়ে গেল অশ্রুর বন্যা। সব ঝাপসা হয়ে এলো চোখে। শুধু ভাসতে লাগলো তার মুগ্ধ দৃষ্টির সামনে তড়িতের সঙ্গে সেই 15 দিন একত্রে কাটাবার সহস্র মনোজ্ঞ চিত্র, আর কুসুমসজ্জায় তড়িতের জীবনের শেষ দৃশ্য। কলকাতায় তাকে দেখে বিদায়ের সময় তড়িৎ বলেছিল, আপনাকে দেখে এত দুঃখ পাবো স্বপ্নেও জানতাম না। রবিনের মনে হলো কেন সে গিয়েছিল তার দুঃখের বোঝা নিয়ে তড়িতের কাছে, কেনই বা বলতে গেল তার কাছে নিজের দুঃখের কাহিনী। সেই দুঃখ দিয়ে তড়িতের সুখ, শান্তি এবং গৌরবময় জীবনের শেষ কটা দিন বিষাক্ত করে দিয়েছে। তড়িতের এই শেষ দান হাত পেতে নিতে লজ্জায় তার মাথা কাটা গেল। সে সুকেশকে চিঠি লিখলে, তড়িৎ আমাকে যা দিয়ে গেছে তা হাত পেতে নিতে আমার কুণ্ঠায় লজ্জায় বুক ভরে যাচ্ছে। এই যে আমার শাস্তি, এই শাস্তি থেকে আমি আপনার কাছে মুক্তি ভিক্ষা করছি। আপনি ওসব রেখে দেবেন, না হয় যাতে লোকের মঙ্গল হয় সেই কাজে তড়িতের নামে দান করবেন। আমাকে আর ওসব পাঠিয়ে ব্যথা দেবেন না। এ চিঠি সুকেশের কাছে পৌঁছবার আগেই 10খানা প্রকাণ্ড প্রকাণ্ড প্যাকিং কেস বোঝাই হয়ে তড়িতের বইগুলো আর কয়েকটা আলমারি স্টিমার ঘাটে এসে পৌঁছল। রবিন ব্যস্ত সমস্ত হয়ে মাল খালাস করে নিয়ে এলো তার কুঁড়ে ঘরে। তড়িৎ চিঠিতে লিখেছিল বই কখানা, কিন্তু রবিন দেখলে যে অর্থনীতি ও সমাজতত্ত্বের একটা সম্পূর্ণ লাইব্রেরি। সারা জীবনের প্রচুর উপার্জন থেকে তড়িৎ এগুলো কিনেছিল। বইগুলো আলমারিতে সাজিয়ে গুছিয়ে তুলতে তুলতে রবিন দেখতে পেল তার ভেতর জায়গায় জায়গায় তড়িতের নিজের হাতের লেখা নোট রয়েছে। সেই ছোট ছোট মুক্তোর মতো লেখার দিকে চেয়ে রইল অনেকক্ষণ ঝাপসা চোখে। আরও সে দেখতে পেল কতকগুলো খাতা, তড়িতের নোট বই, সুন্দর পরিচ্ছন্নভাবে লেখাতা, যেন মুক্তোর হরপে বোঝাই। নোটগুলো পড়তে পড়তে তার মনে হলো যে তার ভেতর তড়িৎ অনেক নতুন কথা লিখেছে, তার স্বাধীন চিন্তার ফল। ভারী ইচ্ছা হলো তার সেই নোটগুলো শৃঙ্খলাবদ্ধ করে একখানা বই লিখে তড়িতের স্মৃতি স্থায়ী করে রাখতে। সে এই কাজ করবার জন্য উঠে পড়ে লাগল। পড়ে রইল তার নিজের সংকল্পিত গ্রন্থ। কিন্তু তা করতে গেলে সবার আগে বইগুলো রাখবার একটা সুব্যবস্থা করা দরকার। তার এই জীর্ণ ঘরে এমনি ঠাসাঠাসি করে এগুলো রাখলে এদের অসম্মান করা হবে। তাই সে স্থির করলে একটা পাকা বাড়ি করে এই বই দিয়ে তড়িতের নামে একটা সাধারণ পাঠাগার স্থাপন করবে। ভাবতে ভাবতে সে গেল যোগেশের কাছে। যোগেশকে সুকেশের চিঠি দেখিয়ে সে বললে, যোগেশ, যদি কিছু জমি আর কিছু অর্থ সাহায্য করো তবে পাঠাগারটা বেশ ভালো করে রাখা যায়। সুকেশের চিঠি দেখে যোগেশের মনের ভেতরটা কেমন চিড়বিড় করে উঠল। তড়িৎ উইল করে রবিন মাস্টারকে কিছু দেয়নি, ওসবের ওপর রবিন মাস্টারের কোনো আইনসঙ্গত অধিকার নেই। তবু সুকেশ স্ত্রীর ইচ্ছা পূর্ণ করবার জন্যে এইসব দিয়েছে রবিনকে। আর সে কিনা তার বাবা রবিনকে যে আইনসঙ্গত অধিকার দিয়ে গেছেন তা থেকে তাকে বঞ্চিত করে রেখেছে। নিজেকে ভারী ছোট মনে হলো তার। একবার ভাবল সব কথা রবিন মাস্টারকে বলে তার পায়ে জড়িয়ে ধরে তাকে এক্সিকিউটরি ছেড়ে দিতে অনুরোধ করবে, কিন্তু সাহস হলো না। অথচ রবিন মাস্টার যখন তার কাছে সাহায্যের জন্য এলেন তখন তার ন্যায্য পাওনা টাকা থেকে তাকে বঞ্চিত করতেও তার ভারী কুণ্ঠা বোধ হল।
3-4 দিন ভেবে ভেবে যোগেশ শেষে রবিন মাস্টারকে বললে, দেখুন, বাবা দেবোত্তর থেকে বছরে কিছু টাকা লোকহিতের জন্য খরচ করতে বলে গেছেন। তার থেকে হয়তো বছরে 300-400 টাকা আমি দিতে পারি। এইটুকু দিয়ে সে তার বিবেককে কোনো মতে ঠান্ডা করে রাখলে। এতেই রবিন মাস্টার ভারী খুশি হয়ে গেল। সে বললে, হ্যাঁ ঠিক, জানি আমি, তোমার বাবা আমাকে বলেছিলেন। বেশ, ওতেই হবে। চমকে উঠল যোগেশ। তার মনে হলো তাহলে উইলের সবটাই জানে রবিন মাস্টার। তার প্রাণটা আরও আঁতকে উঠল। হেডমাস্টার বললেন, আচ্ছা, এই খেয়াল মাথায় উঠতে পারে পাগলের, এই অজ পাড়াগা একটা কথা বলবার লোক পাওয়াই দায়, বই পড়তে জানি বাকে, এখানে করতে বসেছে একটা প্রকাণ্ড লাইব্রেরি। সেকেন্ড মাস্টার বললেন, আচ্ছা, বলতে পারেন বই পড়ে লোকে কি সুখ পায়? পেটের দায় বিয়ে পাশ করতে অনেকগুলো বই পড়তে হয়েছে, আর এখন পেটের দায় পড়ি যা পড়াতে হয়। যা পড়েছি তারই মজুরি পোষায় না, আবার নতুন বই পড়ব। আর ওই রবিন মাস্টার দিন রাত পোকার মতো বই নিয়ে বসে পড়ে, যেন কত রস তাতে। হ্যাঁ, বুঝতাম যদি ডিটেকটিভ উপন্যাস। বাপ যেসব বই পড়ে তার নাম মনে হলে ভিড়মি ধরে। হেসে হেডমাস্টার বললেন, ও একরকম পাগলামি ভায়া, পাগলামি। এই বই খ্যাপামি, পাগল না হলে ওই পারে। আর দেখতে পাও না, খেলতে যদি যাবে রবিন মাস্টার খেলবে কি দাবা, একেবারে গোঁজ হয়ে ছকের ওপর পড়ে থাকে, যেন রাজ্যপাট তার উপরেই নির্ভর করছে। সুধাংশু বয়সের ছোকরা, এদের ঢের ছোট, কিন্তু তাস খেলে এদের সঙ্গে। এখন সে গ্রামে এসে বসেছে। তার প্রধান পেশা হচ্ছে শখের থিয়েটার। বছরের অর্ধেক দিন কাটে তার সারা জেলায় ঘুরে ঘুরে থিয়েটার করতে। সে বললে, মাইরি, রবিন মাস্টার লাইব্রেরির ঘরখানা ফেঁদেছে খাসা, প্রকাণ্ড একটা হল, ওতে থিয়েটার হয় চমৎকার। বাড়িটা হলে ভাবছি ওখানে একটা নতুন বই প্লে করব। সেকেন্ড মাস্টার বললেন, হ্যাঁ, বয়ে গেছে ওর দিতে, বলতে গেলে এমন তাড়া লাগাবে যে পালাতে পথ পাবে না, যেভাবে ক্ষেপে রয়েছে পাগল। হেডমাস্টার বললেন, হ্যাঁ, বাস্তবিক এই টাকা পাবার পর ওর মেজাজ হয়েছে দেখেছ, যেন লাট। সেই রবিন মাস্টার যাকে গাল দিয়ে ভূত ঝেড়ে দিয়েছি, কথাটি বলেনি, এখন তার সঙ্গে কথা বলে কার সাধ্য? একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দেয়, আর কি চ্যাটাং চ্যাটাং কথা। অনেক সময় ইচ্ছে হয় কষে দুঘা লাগিয়ে। সেকেন্ড মাস্টার বললেন, আরে এ শুধু টাকা পেয়ে হয়নি মশাই, ওকে মাথায় চড়িয়ে দিয়েছে ওই যোগেশ। ও যে হঠাৎ রবিন মাস্টারের ভেতর কি গুণই দেখেছে, 1/2 মাইল দূরে রবিন মাস্টারকে দেখলে ছুটে গিয়ে তার পায়ের ধুলো নেয়। হেডমাস্টার বললেন, তা বলেছ ঠিক ভায়া, কি হয়েছে বলো তো? আগে তো যোগেশ এমন ধারা ছিল না, আমার কথায় উঠতো বসতো, যা বোঝাতাম তাই শুনতো। ওর বাপ মারা যাবার পর থেকেই কি যে হয়ে গেছে ওর, তার ঠিকানা নেই। সুধাংশু বললে, আমি জানি, ভুবনবাবু যখন মারা যাচ্ছেন তখন রবিন মাস্টার ওকে গাল দিয়ে বলেছিল, তুমি কিচ্ছু চিকিৎসা করছো না ওর। তারপর সিভিল সার্জন এসে বললেন ভুল চিকিৎসার ফলে এই ভুবনবাবুর ব্যারামটা বেগতিক হয়ে গেছে। ওই তখন থেকে তার মনটা এমনি হয়ে গেল। সেকেন্ড মাস্টার বললেন, আরে না হে না, যোগেশ অত কাঁচা ছেলে নয় যে এতেই বিগড়ে যাবে। আসল কথাটা আমি আঁচ করেছি। ওর জমির ওপর রবিন মাস্টার করেছে ওই বাড়ি, দানপত্র কিছুই হয়নি। বাড়িখানা তৈরি হলে গেঁড়া দেবার মতলব। হেডমাস্টার বললেন, হ্যাঁ ঠিক বলেছ ভায়া, এই কথাই ঠিক। নইলে এতদিন ঝুলোঝুলি করেও যে যোগেশকে দিয়ে আমি স্কুল বাড়ির ট্রাস্ট ডিড করাতে পারছি না, সে অমনি চাইতেই ফস করে লাইব্রেরির জন্য জমি দিয়ে ফেললে। আবার নাকি টাকাও দেবে বলেছে, এ হয়ই না। হেডমাস্টার ছিলেন সেই সুপরিচিত শ্রেণীর লোক যারা কাউকে হঠাৎ একটা ভালো কাজ করতে দেখলে মনে একটা দারুণ অস্বস্তি বোধ করেন, আর সেই ভালো কাজটার ভেতর একটা বদ মতলব আবিষ্কার করতে পারলে সুস্থ বোধ করেন। এক্ষেত্রে বদ মতলবের সন্দেহটা বেঠিক নয়, কিন্তু তার স্বরূপ নির্ণয় হলো ভুল। সেকেন্ড মাস্টার বললেন, হ্যাঁ, এই ভালো কথা। ট্রাস্ট ডিডের কত দূর হলো? ইউনিভার্সিটি থেকে যে তাড়া দিচ্ছে,
না হলে হয়তো নেবে অ্যাফিলিয়েশন কেড়ে। হেডমাস্টার বললেন, আমি তো বলেছি যোগেশকে সব কথা। সে মুখে বলে আজ হচ্ছে কাল হচ্ছে, কিন্তু টাল বাহানা করে কেবলই সময় নিচ্ছে। বলে উকিলবাবুরা কি সব বাগড়া দিচ্ছেন। এই উকিল জাতটা, ওরা নির্বংশ না হলে কোনো কিছু যদি হয়। যোগেশ সেদিন সব ঠিক করে গেল তার উকিলের কাছে। তিনি শুনেই ঘাড় নাড়তে লাগলেন, বললেন নাবালক আছে, জজের সার্টিফিকেট চাই। অমনি সব বাজে কথা, কেবল বাগড়া দেবার ফন্দি। সেকেন্ড মাস্টার বললেন, কিন্তু যেমন করেই হোক করে নিন ওটা, নইলে যোগেশের যা মতিগতি দেখছি, কোন দিন বলবে নিকালো। এই ত্রিশঙ্কুর অবস্থায় কদিন আর থাকা যায়? ও একবার হুমকি ছাড়লেই তো চাকরিটি দফা রফা। সেই সময় যোগেশকে আসতে দেখে তাঁরা থেমে গেলেন। যোগেশ এসে একখানা দলিল বের করে হেডমাস্টারের হাতে দিয়ে বললে, এই নিন আপনার ট্রাস্ট ডিড মশাই। এটা পাকা হলো কি না সে সম্বন্ধে সন্দেহ আছে, তা হোক, কিন্তু ইউনিভার্সিটিকে দেখাবার পক্ষে যথেষ্ট। হেডমাস্টার উল্লসিত চিত্তে দলিলখানা হাতে নিয়ে বললেন, বেশ বেশ, একটা দুর্ভাবনা গেল। ইউনিভার্সিটি যে তাড়া দিচ্ছিল। বলতে বলতে দলিলখানা খুলে পড়তে গিয়ে তার হাসি মিলিয়ে মুখটি চুন হয়ে গেল। ট্রাস্ট ডিড করেছে যোগেশ ঠিক, কিন্তু ভয়ানক ব্যাপার। সে লিখেছে এই স্কুলের একমাত্র প্রতিষ্ঠাতা রবিন মাস্টার তাঁর জীবিতকাল পর্যন্ত থাকবেন একমাত্র ট্রাস্টি। আরও সর্বনাশ, সেই ট্রাস্টিকে দেওয়া হয়েছে অসামান্য ক্ষমতা। দলিলে লেখা আছে, যদি কোনো দিন কোনো কারণে এই স্কুল না থাকে, অথবা যদি ট্রাস্টি মশায়ের বিবেচনায় স্কুলের কাজ রীতিমতোভাবে না চলতে থাকে, তবে তিনি স্কুলের জমি বাড়ি খাস দখলে নিয়ে সেখানে অন্য কোনো স্কুল বা যে কোনো সাধারণ হিতকর প্রতিষ্ঠান স্থাপন করতে পারবেন। মুখ চুন করে হেডমাস্টার বললেন, এটা কি হলো? যোগেশ বললে, ও এই শর্তের কথা বলছেন? উকিলবাবুরা বললেন ওরকম একটা শর্ত থাকা দরকার, কেননা তাঁরা বললেন যে কাল যদি আপনারা স্কুল উঠিয়ে দিয়ে সেখানে মুদিখানার দোকান কিংবা থিয়েটারের আড্ডা করেন, তবে কি হবে? থিয়েটারের কথা শুনে সুধাংশু উৎকর্ণ হয়ে উঠেছিল। সে বললে, কেন যোগেশদা, থিয়েটারটা স্কুলের চেয়ে কম ঠাউরালে? লোকশিক্ষা, আর্টের শিক্ষা, জীবনের শিক্ষা থিয়েটারে যতটা হয় স্কুলে তা হয় না। যোগেশ হেসে বললে, আমি ভাই অত শত বুঝি নে, তাঁরা যা বললেন বললাম। শুকনো মুখে হেডমাস্টার বললেন, কিন্তু শুধু তো তাই নয়, যদি ট্রাস্টি মশায়ের বিবেচনায় স্কুলের কার্য রীতিমতোভাবে না চলিতে থাকে, এই কথাটা যে বড় মারাত্মক। আর সেই ট্রাস্টি মশাই হলেন রবিন মাস্টার। আরে জানেন তো, কিছুতেই তার মন ওঠে না। সে কি করব, উকিলবাবুরাই এটা করে দিলেন, আর তাঁরা বলে দিলেন যে বদলাবার অধিকার আমার নেই। বলে যোগেশ বললে, এখন বাড়ি যাই, সদর থেকে সোজা এসেছি আপনার এখানে। তাড়াতাড়ি চলে গেল সে। এরপর হেডমাস্টার ও সেকেন্ড মাস্টার পরস্পরের মুখপানে চাইতে লাগলেন। হেডমাস্টার বললেন, ওহে ভায়া, ত্রিশঙ্কু যে এর চেয়ে ভালো ছিল, চাইলে বৃষ্টি এলো বন্যা, এখন উপায়? সেকেন্ড মাস্টার বললেন, ছিঁড়ে ফেলে দি। আরে রেজিস্ট্রি দলিল ছিঁড়লে কি হবে? অনেকক্ষণ গবেষণার পর হেডমাস্টার বললেন, আর একবার রবিন মাস্টারকে তোয়াজ করে দেখি, তার কাছ থেকে ট্রাস্টিগিরি অস্বীকার করে একটা চিঠি আদায় করা যায় কি না। সেকেন্ড মাস্টার বললেন, তাতে লাভ কি হবে? সে যদি না হয় তবে কে হবে? যোগেশ। হয়েছে, তার যেরকম মতিগতি দেখছি, সে তো তার পরদিনই বলবে নিকালো, স্কুলের কাজ রীতিমতো চলছে না। তাই তো, এ কি হলো বলো তো? এই রবিনের দেখছি একাদশে বৃহস্পতি, ওদিকে সে পেলে একটা ছাত্রীর কাছ থেকে ওই অতগুলো টাকা আর এক গাদা বই, আবার এদিকে স্কুলে সে হয়ে বসলো সর্বময় কর্তা। দেখুন, অত ভাববেন না, পাগল মানুষ। একাদশে বৃহস্পতি হলেও তার কিছু হবে না। এই দেখুন না, পেলে এতগুলো টাকা, এতগুলো দামি বই, আপনি আমি হলে বইগুলো বেচে কোম্পানির কাগজ করে খাতের জমা হয়ে বসতুম।
ও একখানা বাড়ি করে দিলে সব টাকা উড়িয়ে। এও তেমনি হবে, কাগজখানা চাপা দিয়ে রাখুন না কদিন। হেডমাস্টার ভাবলেন সেই যুক্তি ঠিক। এখন দলিলটা চাপা দিয়ে রবিন মাস্টারকে শুধু তোয়াজের উপর রাখলেই সে কিছু টের পাবে না, যেমন চলছে তেমনি চলবে। যোগেশ ঠিক যে যুক্তির ফলে রবিন মাস্টারকে তোয়াজ করতে আরম্ভ করেছিল, তেমনি অবস্থায় পড়ে এঁরা দুজনও সেই পথে অবলম্বন করলেন। কিন্তু কাজটা হেডমাস্টার যত সহজ মনে করেছিলেন তত সহজ মোটেই হলো না। এরপর যখন রবিন মাস্টারের সঙ্গে দেখা হলো, তখন হেডমাস্টার তাকে দূর থেকে নমস্কার করতে করতে তার কাছে গিয়ে একগাল হেসে বললেন, এই রবিনবাবু, ভালো আছেন তো? এতটা হৃদ্যতায় রবিন মাস্টার একটু চমকে গিয়ে দাঁড়ালো। তারপর মনে হলো নমস্কার করবার কথা। প্রতি নমস্কার করে সে অবাক হয়ে চেয়ে রইল হেডমাস্টারের মুখের দিকে। হেডমাস্টার বললেন, আর কত দেরি লাইব্রেরির বাড়ি হতে? রবিন মাস্টার তেমনি করেই চেয়ে বললে, এই ছাদ পিটানো হচ্ছে। এই মস্ত কাজ করলেন আপনি, ঠিক আপনারই যোগ্য। এমন একটা লাইব্রেরি অনেক বড় জায়গাতেও নেই, আর পণ্ডিত আপনি, আপনারই যোগ্য এ কাজ। রবিন মাস্টার খানিকক্ষণ চেয়ে থেকে শেষে বললে, লিখে নিয়ে আসুন মশাই। অবাক হয়ে হেডমাস্টার ভাবলেন, বলে কি একেবারে উন্মাদ পাগল হয়ে গেল নাকি? এই সম্ভাবনার কল্পনায় তার মনটা বেশ আশান্বিত হয়ে উঠল। হেডমাস্টার বললেন, লিখব কি মশাই, আপনি বলেন কি? রবিন মাস্টার বললে, আর আপনার মুখের কথায় বলছি না, এবার থেকে যা বলবার থাকে লিখে দেবেন, তবে জবাব পাবেন। সেই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের কথা মনে আছে তো? বেহায়ার শিরোমণি হেডমাস্টার, নইলে এতদিন রবিন মাস্টারকে যা নয় তাই করে আজ ফস করে এতটা খোসামুদি করতে যেতে বাধ্য। বেহায়া, তাই এতেও না ভোরকে তিনি বললেন, দেখুন রবিনবাবু, আপনি মহানুভব লোক। একজন যদি একটা অপরাধ করেই থাকে, তবে সেটা মনে রাখা আপনার মতো লোকের উচিত নয়। কিন্তু লিখে আনুন গে, বলে রবিন মাস্টার হনহন করে চলে গেল। হেডমাস্টার বুঝলেন কঠিন ঠাঁই। সে রবিন মাস্টার আর নেই, আর হয়তো বা ট্রাস্ট ডিডের খবরটা যোগেশ তাকে আগেই বলেছে। তিনি প্রমাদ গুনলেন। রবিন মাস্টার ট্রাস্টি হলে তাঁর পাত্তারি গুটোতে হবে বলেই মনে হলো। বাড়ি গিয়ে তিনি খবরের কাগজের কর্মখালির বিজ্ঞাপন দেখতে লাগলেন। 20 বছরের পুরনো সার্টিফিকেটগুলো খুঁজে বের করলেন। অন্য কাজের দরখাস্ত এখন থেকেই শুরু করা ভালো। রবিন মাস্টারকে তোয়াজ করার চেষ্টাটাও চলতে লাগলো রীতিমতো। ইতিমধ্যে হঠাৎ ধান পাটের দর কমতে কমতে এত কমে গেল যে চাষিদের বেঁচে থাকা হলো দায়। মজুরি খেটে যারা দিন চালায়, তাদের মজুরি 8 আনা থেকে 2 আনায় নেমে এলো, তবুও কাজ মেলে না। রবিন মাস্টার তখন লাইব্রেরির বাড়ি নিয়ে মহাব্যস্ত। তারই তদারক করে সে। বইগুলোর একটা ক্যাটালগ তৈরি করে হাভাতের মতো পড়ে থাকে সারা দিন। কিন্তু যখন চাষিদের বিপদ দেখলে, আর শুধু চাষিদের নয়, সঙ্গে সঙ্গে জমিদার, মহাজন, ব্যবসায়ী সবাই মরতে বসেছে দেখলে, তখন সে তাদের নিয়ে বৈঠক করে সব কথা শুনে অনেক ভেবেচিন্তে আবার একটা স্কিমও তৈরি করলে। তার স্কিমের ভেতর আগের মতো যৌথ আবাদের ব্যবস্থা ছিল, কিন্তু এবারে সে আরও গভীরভাবে আলোচনা করে দেখতে পেল যে শুধু তাতেই হবে না। দেনা ও খাজনার বোঝা না কমাতে পারলে সবই ব্যর্থ হবে। তাই তার নতুন স্কিমে সে এই ব্যবস্থা করলে যে জমিদার, মহাজন, চাষি, মধ্যস্বত্ববান সবাইকে নিয়ে একটা সোসাইটি হবে। জমিদার, মহাজন, চাষিদের মতোই লাভের অংশ পাবেন ডিভিডেন্ড স্বরূপ, আর যার যত টাকা প্রজার কাছে পাওনা আছে তার অর্ধেক টাকার শেয়ার তাদের প্রত্যেককে দেওয়া হবে। স্কিম করে সে প্রজাদের বোঝালে তারা এবার সহজেই তার প্রস্তাবে সম্মত হলো। তারপর সে গেল মহাজনদের কাছে। তাঁরা তাকে পাগল বলে চিরদিন যেমন উড়িয়ে দেয় তেমনি উড়িয়ে দিলেন। এমন সময় এলো এক মৌলবী সাহেব। তার বক্তৃতা শুনে চাষিদের মধ্যে যারা একটু উগ্র মেজাজের, তারা ভাবতে লাগলো তাদের লাঠির কথা। যারা মাঝারি তারা ভাবলে ধর্মঘটের কথা, আর ঠান্ডা সুস্থির যারা, তারা ভাবলে কথাটা তো ঠিক, কিন্তু করা যায় কি?
সংখ্যায় তারাই অবশ্য বেশি। এই শেষ শ্রেণীর কতকগুলি লোকের মনে পড়ল যে মৌলভী সাহেব যে কথাগুলি বললেন, অনেক আগে এর অনেক কথা তারা শুনেছিল রবিন মাস্টারের কাছে। তারা ভাবলে যে কর্তব্য স্থির করবার আগে একবার রবিন মাস্টার কি বলে সে কথাটাও শোনা যাক। তাদের কয়েকজন এলো রবিন মাস্টারের কাছে। কথাটা তার কাছে তুলতেই রবিন মাস্টার বললে, ভাই সাহেব, আমার কাছে ও কথা তোলা মিথ্যে, আমি কিছুই করতে পারবো না তোমাদের। চেষ্টা তো করেছি অনেক, কিন্তু আমি অক্ষম। অসীম মণ্ডল বললে, কিন্তু ওই মৌলভী সাহেব যা বলেন সে কথাটা আপনি কেমন বোঝেন? আমরা সবাই যদি জোট করি, দেব না খাজনা, দেব না মহাজনের টাকা। রবিন মাস্টার বললে, একখানা গ্রাম বা 10খানা গ্রামের লোক মিলে জোট করলে কিছুই হবে না। হ্যাঁ, সমস্ত দেশের চাষি যদি জোট করতে পারো, কিন্তু সে মস্ত বড় কথা। এক জায়গার লোকে ধর্মঘট করলে হবে শুধু হাঙ্গামা, ধরপাকড়, আইন আদালত, ফলে শেষে কিছুই দাঁড়াবে না। এইসব কথা বুঝিয়ে সে বললে, তোমাদের এখনকার বড় শত্রু জমিদার মহাজন নয়, তার চেয়ে বড় শত্রু দারিদ্র। তার সঙ্গে লড়ে পাল্লা দিয়ে জমিদার মহাজন চাষি সবাই মিলে যদি একটা ব্যবস্থা করতে পারে তবেই বাঁচবে। নইলে এই সংকটের সময় জমিদার মহাজন আর চাষিতে লাঠালাঠি করে সেই আসল সংগ্রামে কেবল শক্তি ক্ষয় হবে, কিছুই হবে না, মরবে সবাই। খুব জোরে ঘাড় নেড়ে সম্মতি দিতে দিতে তারা উঠে গেল। তাদের নিজেদের বৈঠকে তারা নিজেদের আর্থিক দুর্গতির আলোচনা করলে আর অপরকে বোঝালে। উগ্র যারা তারা মোটেই বুঝল না। মাঝারিরা বললে যে রবিন মাস্টারের সব কথা মেনে নিলেও তার উপদেশ অনুসারে কেউ যখন কাজ করবে না তখন ও নিয়ে আলোচনা মিথ্যে। অবস্থা সঙ্গীন হয়েই রইল। কিন্তু রবিন মাস্টারের তাতে কোনো উদ্বেগ হলো না। সে পড়তে লাগলো, লিখতে লাগলো, আর লাইব্রেরির বাড়ির পরিদর্শন করতে লাগলো, যেন গ্রামে কোথাও কিছুই হয়নি। মহকুমা থেকে সাব ডিভিশনাল অফিসার এলেন, এক ছোকরা সিভিলিয়ান। তিনি জমিদার মহাজন প্রজা মাতব্বরদের কাছে সব কথা শুনলেন। সবার মুখেই রবিন মাস্টারের কথা। সবাই অল্প বিস্তর বোঝালে তাকে রবিন মাস্টার ইচ্ছা করলেই একটা আপোষ করে দিতে পারে, কিন্তু করবে না। শুনলেন যে রবিন মাস্টারই চাষিদের মাথায় এইসব খেয়াল গোড়ায় ঢুকিয়েছে। হাকিমের ধারণা হলো রবিন মাস্টারই প্রজাদের খেপিয়েছে এবং খেপাচ্ছে। তাকে শাসন করলেই সব ঠিক হয়ে যাবে। শাসন করবার জন্যে তিনি রবিন মাস্টারকে ডেকে পাঠালেন। তার সঙ্গে আলাপ করে স্তম্ভিত হয়ে গেলেন। যা তিনি ভেবেছিলেন তা সে মোটেই নয়। সব কথা শুনে হাকিম বললেন, আপনি আপনার প্ল্যান ঠিক করে আমাকে দিন, আমি সবাইকে তাতে রাজি করাতে পারি কিনা দেখি। অনেকদিন পরে আবার রবিন মাস্টারের মনে আশা উজ্জ্বল হয়ে উঠল। পরম উৎসাহে সে তার নতুন স্কিম লিখতে বসল। এতদিনে বুঝি তার স্বপ্ন সফল হবে, জীবন সার্থক হবে। আনন্দে বিভোর হয়ে উঠল সে। লাইব্রেরি বাড়ি তদারকির কাজে সারা দিন খেটে খেটে সেদিন বিকেলে রবিন ভারী ক্লান্তি বোধ করল। অন্যমনস্কভাবে ভাবতে ভাবতে বিকেলের দিকে চলে গেল জমিদার বাড়িতে। সোজা ঢুকলো গিয়ে ভুবনবাবু সেই বসবার ঘরে। কুলুঙ্গির ওপর দাবা নেই দেখে একটু বিস্মিত হয়ে পেছনে চেয়ে দেখলে ভুবনবাবু যেখানে বসতেন সেখানে বসে আছে যোগেশ। ও, ভুল হয়ে গেছে বলে সে এসে যোগেশের কাছে বসল। ভুবনবাবু যে অনেকদিন হলো মারা গেছেন এ কথাটা বিস্মৃত হওয়াতে সে ভারী আত্মগ্লানি বোধ করছিল। যোগেশ তখন ভারী দুশ্চিন্তায় বিব্রত হয়ে বসেছিল। সে কোনো কথা বললে না। রবিন মাস্টার অনেকক্ষণ বসে থেকে বললে, যোগেশ, একটা কথা তোমায় না বলে পারছি নে। আমি যে মনে মনে তোমায় কত সাধুবাদ করি তা বলে শেষ করতে পারি নে। তোমার চরিত্রের মতো চরিত্র বড় একটা তো দেখতে পাইনে। যোগেশ খোসামুদি পেতে অভ্যস্ত। সে এতে বেশি বিচলিত হলো না। সে একটু হেসে এ প্রশংসা মাথা পেতে নিলে। রবিন মাস্টার মৃদুস্বরে বললে, হ্যাঁ, আমি বলছি তোমার বাবার উইলের কথা।
তিনি তাতে তোমায় অর্ধেক সম্পত্তি দিয়ে গেছেন, কিন্তু ভাইদের প্রতি স্নেহবশে তুমি সে সুবিধা ত্যাগ করেছ। এ দেখে আমি তোমাকে কি মহৎ যে মনে করছি তা বলতে পারি নে। এ কথায় যোগেশের অন্তর চমকে উঠল। রবিন মাস্টার সব জানে তাহলে? তার এত লুকোচুরি সবই মিথ্যে? যা হোক, সৌভাগ্য তার যে রবিন মাস্টার এই লুকোচুরির ভুল অর্থ করেছে। কিন্তু আশ্চর্য হলো সে এই ভেবে যে রবিন মাস্টার সব জেনে শুনে উইলের অধিকার নেবার জন্য একদিনের তরে চেষ্টা করেনি। হায় রে, ওকে লোকে ভাবে পাগল। যোগেশের মাথা নত হয়ে পড়ল ভক্তিতে। সে গদগদ কণ্ঠে বললে, আশীর্বাদ করুন যেন আপনার এই প্রশংসার যোগ্য হতে পারি। হো হো করে হেসে রবিন বললে, সে হবে, তুমি হবে, আমার কোনো সন্দেহ নেই। ডাকঘর থেকে যোগেশের লোক গিয়ে চিঠি নিয়ে এসেছিল। রবিন মাস্টারের একখানা চিঠি ছিল। অনেকদিন পরে ব্ল্যাক সাহেবের চিঠি পেয়ে ভারী উল্লসিত হয়ে উঠল সে। তিনি লিখেছেন কলকাতা থেকে, এতদিন পরে আমি আপনাকে অনেক দিনের আকাঙ্ক্ষিত সুসংবাদ দিচ্ছি। এখানে আপনার ঠিক মনের মতন একটা চাকরির জোগাড় করেছি। ইম্পিরিয়াল লাইব্রেরিতে 200 টাকা মাইনের একজন কর্মচারী নিযুক্ত হবেন জেনে আমি অনেক চেষ্টা করে আপনার জন্য সেই চাকরি ঠিক করেছি। 3 মাসের জন্য শিক্ষানবিশি করতে হবে। সে কমাস পাবেন 100 টাকা করে, তারপর 200 টাকা হবে। আশা করি আপনি এই সংবাদে সুখী হবেন। এই সঙ্গে আপনার নিয়োগপত্র পাঠালাম। চেয়ার থেকে লাফিয়ে উঠল রবিন মাস্টার। আনন্দে তার দৃষ্টি অন্ধ হয়ে এলো। হাত কাঁপতে লাগলো থরথর করে। নিয়োগপত্রখানা সে খুলে দেখলে। তারপর যোগেশকে পড়ে শুনিয়ে বললে, যোগেশ, যোগেশ, দেখো দেখো, কি সৌভাগ্য আমার। যোগেশও চিঠিখানা পড়ে ভারী খুশি হলো। আনন্দে মশগুল হয়ে রবিন মাস্টার বাড়ি চলল। এতদিনে তার জীবন ভরা সাধনা সব দিক দিয়েই সার্থক হতে চলেছে। 200 টাকা মাইনের চাকরি কলকাতায়, ইম্পিরিয়াল লাইব্রেরিতে, সেই মহামূল্য পুস্তক সম্ভারের মাঝখানে। কত সুযোগ সে পাবে পড়বার। কি আনন্দে কাটবে তার জীবন পণ্ডিতদের সঙ্গে কথা কয়ে। এতখানি সফলতা জীবনে সে কোনো দিন আশা করতে ভরসা করেনি। চলতে চলতে তার মনে হলো, হায় রে, এমন দিনে তড়িৎ নেই, থাকলে কি আনন্দ হতো তার। তড়িৎ নেই, তার দরদি সমজদার বান্ধব কেউ নেই আজ, যাকে এ আনন্দের ভাগ দিয়ে সে সুখী করতে পারবে। আর কে বুঝবে সৌভাগ্য কতখানি? নিস্তারিণী, সে দেখবে শুধু ওই 200 টাকা, আর কিছুই বুঝবে না। তড়িতের জন্য নতুন করে হাহাকার করে উঠল তার প্রাণ। শুধু তড়িৎ নেই বলে এ পৃথিবী আজ বড় শূন্য লাগলো তার। পথে যেতে পড়ল তড়িতের স্মৃতি মন্দির, তার সংকল্পিত লাইব্রেরির বাড়ি। তখন সন্ধ্যা হয়ে গেছে। শুক্লা অষ্টমীর চাঁদের আলো ঝিকমিক করছে সেই বাড়ির ভাড়ার বাঁশের ওপর। সেই ঝিকমিকা আলোর সংকেতে যেন ইশারা করে ডাকলে রবিনকে। রবিন গেল সেই লাইব্রেরির বাড়ির কাছে। ভাড়ার সঙ্গে যে বাঁশের সিঁড়ি ছিল তাই বেয়ে উঠে গেল সে ছাদে। ছাদ পেটা আজ শেষ করে মিস্ত্রি মজুরেরা বাড়ি চলে গেছে। সেই ছাদের উপর ঘুরে ঘুরে রবিন কেবলই ভাবতে লাগলো তড়িতের কথা। আজ তার মনে হলো, তড়িৎ না থাকায় আজ জীবনের সায়ান্নে তার এই সৌভাগ্য হয়ে গেছে অর্থহীন। হায়, কেন গেল তড়িৎ? যদি বেঁচে থাকতো সে, আজ তার সৌভাগ্যের আনন্দের ভাগ নিতে। হায়, কেন গেল তড়িৎ? ভাবতে ভাবতে অভিভূতের মতো ছাদের উপর এলোমেলো পদচারণা করতে লাগলো। ছাদের সিঁড়ি তখনও তৈরি হয়নি। সিঁড়ি তৈরির জন্য ছাদের খানিকটা জায়গা ফাঁকা করে রাখা হয়েছিল। ম্লান জ্যোৎস্নার অস্পষ্ট আলোয় ভুল করে রবিন সেখানেই করল পদক্ষেপ। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে মুখ থুবড়ে পড়ল সে নিচের ইঁটের স্তূপে। পরদিন সবাই আবিষ্কার করল তার প্রাণহীন দেহটা। ভুলই সে করে গেছে চিরদিন। তার সেই ভুলে ভরা জীবনের সমাপ্তি হল পদক্ষেপের এই শেষ ভুলে।